সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান। ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হয় তিনি বিচারিক জীবনের ইতি টানলেন। জানাবো সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, মৃত্যু ১। কক্সবাজার শহরতলির নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজ দি আটলান্টিক ক্রুজে আগুনে জাহাজের ক্রু নূর কামালের মৃত্যু হয়েছে। জাহাজে ওঠার জন্য ঘাটে অপেক্ষমান ১৯৪ জন পর্যটক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এদিকে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খান পদত্যাগ করেছেন। জানিয়ে দেব ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে ১৫ বছরের কারাদণ্ড। অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার ঐতিহাসিক রায় দেওয়া হয়। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান। ভোটার তালিকায় নাম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি এবং বায়োমেট্রিকের তথ্য দেন। এরপর ১:১৭ ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে এনআইডি উইংয়ের ডিজি এএসএম হুমায়ুন কবির জানান, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ১ দিন লাগবে। সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ শর্ত পূরণে দেশের যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার হলেই চলে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমার সময় শেষ হচ্ছে ২৯শে ডিসেম্বর। ইতিমধ্যেই বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি বিচারিক জীবনের ইতি টানলেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ই আগস্ট শপথ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি লাভ করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের টাক্টোর্স ইউনিভার্সিটি, ফ্লেচার স্কুল অব অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স এবং পিএইচডি লাভ করেন। অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সঙ্গেও কাজ করেছেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ২০০৩ সালের ২৭শে এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন এবং ২ বছর পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ডাক্তার সুফিয়া আহমেদের ছেলে। ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ২ দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মা ভাষা সৈনিক এবং ২১শে পদকপ্রাপ্ত সুফিয়া আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবার পরপরই তিনি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেন। সেই অনুযায়ী বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন এবং বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, মৃত্যু ১। কক্সবাজার শহরতলির নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুনে জাহাজের ক্রু নূর কামালের মৃত্যু হয়েছে। জাহাজে ওঠার জন্য ঘাটে অপেক্ষমান ১৯৪ জন পর্যটক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
শনিবার সকাল 7টার দিকে সেন্ট মার্টিনে যাত্রার জন্য ঘাটে বাথিং করার সময় জাহাজে হঠাৎ আগুন লেগে যায়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনও অগ্নি নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, কোস্টগার্ড সহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম। নূর কামাল আগুন লাগার সময় জাহাজটির একটি কক্ষে ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, জাহাজের এক কর্মচারী সম্পূর্ণ ভূষীভূত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন, আর কেউ আছে কিনা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। সিক্রুজ এবং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর বলেন, 194 জন পর্যটক আজ এ জাহাজে করে সেন্ট মার্টিনে যাবার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে ওঠেননি, ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে, বাকিরা আগামীকাল যাবেন। আটলান্টিক ক্রুজের যাত্রীরা বলেন, জাহাজে ওঠার জন্য অপেক্ষা করছিলাম, এমন সময় হঠাৎ আগুন ধরে যায়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, কোন কারণে জাহাজে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খান পদত্যাগ করেছেন। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে দলের সভাপতি নুরুল হক নূরের কাছে দেওয়া চিঠিতে রাশেদ খান লেখেন, আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথে সহযোদ্ধা হিসেবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে রাজনীতি করেছি। এই পথ চলায় আপনি সহ আপনার যোদ্ধারা কেউ আমার আচরণ বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানে থাকি আপনার সম্পর্কে থাকবে মধুর এবং ভ্রাতৃত্ব বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা। দলের সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া ভালোবাসা রইল। জানা গেছে, রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। নির্বাচনী কৌশল হিসেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গণ অধিকার পরিষদের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে রাশেদকে ঝিনাইদহ 4 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। কিন্তু ভোটের মাঠে সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে ওই আসনে জয় পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকবে। এমনকি বিএনপিতে যোগ না দিলে আসনটি হাতছাড়া হবার সম্ভাবনা রয়েছে। তাই জয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচন করতে চান রাশেদ, আর এজন্যই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষে বনানীতে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে 15 বছরের কারাদণ্ড। অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার এই ঐতিহাসিক রায় দেওয়া হয়। নাজিবের বিরুদ্ধে আনা অর্থ পাচারের 21টি অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগের সবগুলিতে দোষী সাব্যস্ত করেন আদালত। আদালত জানায়, সাবেক প্রধানমন্ত্রী সরকারের 1 MDB তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে 2.2 বিলিয়ন রিঙ্গিত সরিয়ে নেন। আদালতের বিচারিক কালিক লরেন্স সেকুয়েরা তার রায়ে বলেন, আসামিপক্ষ দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক, কিন্তু তার বিরুদ্ধে থাকা অকাট্য এবং অখণ্ডনীয় তথ্য প্রমাণ এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এই তথ্য প্রমাণগুলো স্পষ্টভাবেই প্রমাণ করে যে তিনি 1 MDB-তে নিজের পদে অপব্যবহার করেছেন এবং তার হাতে থাকা ক্ষমতার অপব্যবহার করেছেন।